Today's Just Now. হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লাসে চলে আসছেন এবং আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। সজীব রহমান বা ইসরাত জাহান আপু, আলামিন চৌধুরী, বিমল পল, আব্দুল হান্নান, মুস্তাকিম হায়দার, আব্দুল কাইম ইসলাম ভাই চলে আসছেন এবং সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আর আমাকে জানাবেন যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না, শোনা যাচ্ছে কি না। ক্লিয়ার বলেছেন সাইদুল ইসলাম। জি ভাই, ক্লিয়ার। ওকে, সো আশা করি ক্লিয়ার এবং শুনতে পাচ্ছেন। আজকে আমরা সেকেন্ড ফেজের ক্লাস শুরু করতে যাচ্ছি এবং সেকেন্ড ফেজের ক্লাস অলরেডি শুরু করে 2-এর এ বি ক্লাস গত ক্লাসে করে ফেলেছি। সো আজকে আমরা বাকি ক্লাসগুলো করব। অসংখ্য ধন্যবাদ যারা রেসপন্স করছেন, শোনা যাচ্ছে। ওকে, সো দেখুন আজকে আমরা ক্লাস করব সেকেন্ড ফেজের 2-এর সি। তো আমরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সেকেন্ড ফেজে আলোচনা করব কি নিয়ে? শুধু ভার্ব নিয়ে। শুধু ভার্ব নিয়েই কথা বলবো। একটা গান আছে না, শুধু গান গেয়েই পরিচয়, শুধু গান গেয়েই পরিচয়, ঠিক ওই রকমই শুধু ভার্ব নিয়েই ক্লাস। ঠিক আছে, আমাদের পুরো সেকেন্ড ফেজের ক্লাস হবে শুধু ভার্ব নিয়ে। ভার্বের বিভিন্ন ধরন, বলন, কৌশল, কলা কৌশল নিয়ে আলোচনা করব। সো আমরা প্রথম একদম 2-এর এ ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি যে ভার্বকে কত প্রকারে ভাগ করা যায়। বিভিন্ন প্রকারে ভার্বকে আমরা ভাগ করেছি। তার মধ্যে গত ক্লাসে আপনার আলোচনা করেছি এক্সপ্রেশন অনুযায়ী ভার্বকে কিভাবে কত প্রকারে ভাগ করা যায়। এক্সপ্রেশন অনুযায়ী আমরা বলছিলাম 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকশন, আরেকটা হচ্ছে আপনার স্টেট। আশা করি অ্যাকশন এবং স্টেট বলতে আসলে কি বোঝায় এই ব্যাপারটা আপনারা গত ক্লাসে শিখেছেন। ওকে, অ্যাকশন এবং স্টেট। অ্যাকশন হচ্ছে যেটা আমরা 2 ভাবে করে থাকি। একটা হচ্ছে আমরা ফিজিক্যাল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করি, আরেকটা হচ্ছে কি আপনার মেন্টাল, অর্থাৎ ব্রেইন যে কাজটা করে সেটা হচ্ছে মেন্টাল, আর আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ যে কাজটা করে সেটা হচ্ছে ফিজিক্যাল। যে ভার্বগুলো আমরা দেখি। আর স্টেট ভার্ব হচ্ছে কি যেটা আসলে কোনো কাজ না, কোনো অ্যাকশন না, যেটা আমাদের স্টেট বোঝায়, অবস্থা বোঝায়, সেগুলো হচ্ছে স্টেট ভার্ব। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব ভার্বকে ফর্ম অনুযায়ী কত ভাগে ভাগ করা যায় এবং ফাংশন অনুযায়ী কত ভাগে ভাগ করা যায়। ফর্ম এবং ফাংশন, এবং কি কনসিডারিং টেন্স, অর্থাৎ টেন্সে পরে এবং পরে না, এটার উপর ডিপেন্ড করে কত ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা ফর্ম অনুযায়ী ভার্বকে কয়টা ভাগে ভাগ করা যায় এটা আশা করি সবাই জানেন। যেমন আমরা একটা ভার্বকে বলি ইট, এটা হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম কোনটা? বেস ফর্ম হচ্ছে সেটা যেটা আসলে মনে করেন উৎপত্তি হয়েছে যে আকারে, সেটাকে বলা হয় বেস ফর্ম। ভার্বের উৎপত্তি যে জায়গা থেকে সেটাকে আমরা বেস ফর্ম বলতে পারি। মনে করেন ভার্বের শুরু যে জায়গা থেকে, অর্থাৎ একটা ভার্বকে আমরা কোথায় থেকে শুরু করেছি বা কোথায় থেকে পেয়েছি যে এটা ভার্ব, সেই ফর্মটাকে বলা হয় বেস ফর্ম। এটাকে আমরা ভি নট দিয়ে ডিনোট করতে পারি, ভি নট। বেস ফর্মকে যখন আপনি কোনো একটা টেন্সে ব্যবহার করবেন, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করবেন, তখন সেটাকে বলা হয় ভার্ব 1। ভার্ব 1 কোনটা? যখন কোনো টেন্সে ব্যবহার করা হয় তখন সেটা ভার্ব 1। যখন সেটা কোনো টেন্সে ব্যবহার করা হয়। এই জন্যই আপনি দেখবেন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি হয়, তাহলে ইট শব্দটা হয় ইটস। হি ইটস রাইস, এরকম আমরা লিখি, হি ইটস রাইস।
কিন্তু এটা কখনোই আপনার অ্যাস অথবা আগে পিছনে কোনো শব্দ এখানে অ্যাড হবে না, এই জন্য এটাকে বলা হয় বেস ফর্ম, মানে এটা মূল ফর্ম হচ্ছে এটা। মূল ফর্ম থেকে আমরা এই ব্যাপারটাকে নিয়ে এগুলো বানাবো। প্রথমে আমরা টেন্সে বসাবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসালে সাবজেক্ট থার্ড পারসন হলে আমরা ইটস ব্যবহার করি, সিঙ্গুলার হলে করি না। তখন আমরা যখন ব্যবহার করা শুরু করলাম তখন সেটাকে ভার্ব ওয়ান বলবো। অনেকে বেস ফর্ম এবং ভার্ব ওয়ান বুঝেন না। বেস ফর্ম কখনোই চেঞ্জ হবে না, কিন্তু ভার্ব ওয়ান যেটা, এটা টেন্স এবং পার্সন অনুযায়ী কী হবে, চেঞ্জ হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে হয় ইটস। ভার্ব টু কোনটা, যখন এটা আপনার কি হবে, প্রেজেন্ট থেকে পাস্টে পরিণত হবে তখন সেটা হবে অ্যাট। তার মানে দেখুন চেহারা পরিবর্তন হচ্ছে, চেহারা পরিবর্তন হয়ে গেল। এরপর দেখুন আমরা আলোচনা করব ভার্ব থ্রি নিয়ে। যখন প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপলের রূপ নেবে তখন এটা হবে কি, পাস্ট পার্টিসিপল ফর্মে গিয়ে এটা হলো ইটেন, এগুলোকে বলা হয় ফর্ম। আবার দেখুন ভার্ব ফোর, যখন এটার সাথে আমরা একটা আইএনজি যোগ করবো তখন সেটাকে বলা হবে কি, ভার্ব ফোর। এরপর দেখুন যখন আমরা এটাকে বি5 অর্থাৎ এটাকে যখন একটা ইনফিনিটিভ ফ্রেজের সাথে ব্যবহার করব, এই ইনফিনিটিভ ফ্রেজের সাথে আমরা ব্যবহার করি ভার্বের বেস ফর্ম। কোনটা, ভার্বের বেস ফর্ম। কেন এটা বেস ফর্ম, কারণ এটা চেঞ্জ হয় না, এই বেস ফর্মটা কি চেঞ্জ হয় না। টু ইট, এই যে ফরম্যাটগুলো দেখেছেন এগুলোকে বলা হয় ফর্ম, ভার্বের ফর্ম। ভার্ব বিভিন্ন ফর্মে থাকতে পারে, এগুলো আপনারা সবাই জানেন, ব্যতিক্রম কিছু না, এগুলো সবাই জানেন। আমরা ধীরে ধীরে আলোচনা করব যে ভার্ব থ্রির কী কী অর্থ হতে পারে, ভার্ব ফোরের কী কী অর্থ হতে পারে, ভার্ব ফাইভের কী কী অর্থ হতে পারে, সেই ক্লাসে গিয়ে আলোচনা করব। জাস্ট এখানে আপনাকে ফর্মটা দেখালাম, ঠিক আছে। ফাইনাইট এবং নন ফাইনাইটের মধ্যে আমরা যখন যাব তখন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এরপর আমরা আপনার যেটা আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে কি, ফাংশন অনুযায়ী। ফাংশন অনুযায়ী ভার্বকে কয়টা ভাগে ভাগ করা যায়, ফাংশন। দেখুন ফাংশন অনুযায়ী ভার্বকে দুইটা ভাগে ভাগ করা যায়। কি কি, অক্সিলারি এবং কি আপনার প্রিন্সিপাল। অক্সিলারি এবং প্রিন্সিপাল, এই ব্যাপারটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। প্রিন্সিপাল কোনটা, ফাংশন অনুযায়ী ভার্বকে দুইটা ভাগে ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে অক্সিলারি আর একটা হচ্ছে প্রিন্সিপাল। অক্সিলারি হচ্ছে সাহায্য করবে আর প্রিন্সিপাল হচ্ছে কি কাউকে সাহায্য করবে না। এই ব্যাপারটা আমরা জানি, সবাই জানি। অক্সিলারিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি মডাল অক্সিলারি আর একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এটা আমরা ফার্স্ট ফেজে পড়েছিলাম, মডাল এবং প্রাইমারি। মডাল হচ্ছে মডাল ভার্বগুলো আর প্রাইমারিগুলো হচ্ছে কি টু বি ভার্ব। টু বি ভার্ব কারা, টু বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরা হচ্ছে টু বি ভার্ব। এরপর আপনার টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কারা, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা হচ্ছে টু হ্যাভ ভার্ব। এরপর হচ্ছে কি আপনার টু ডু ভার্ব। টু ডু ভার্ব কোনটা, যেমন ডু, ডিড, ডাজ, এগুলো আমরা একদম ফার্স্ট ফেজে আলোচনা করেছিলাম। সো এই আলোচনায় আমরা যাচ্ছি না। আমরা এরপর যেটাতে যাব সেটা হচ্ছে কি টেন্স অনুযায়ী। টেন্স অনুযায়ী ভার্বকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। এই সেন্সটা আপনাকে ধরতে হবে, ফাইনাইট এবং নন ফাইনাইটের সেন্সটা আপনাকে কি করতে হবে, একটু বুঝতে হবে এবং ধরে ব্যাপারটাকে ফিল করার চেষ্টা করতে হবে। তো খেয়াল করুন, ফাইনাইট হচ্ছে ওই রকম সেন্স বা ওই রকম গঠন যেটা টেন্সের মধ্যে পড়ে। নন ফাইনাইট হচ্ছে ওই রকম ভার্বের কম্বিনেশন যেটা টেন্সের মধ্যে পড়ে না। টেন্সের মধ্যে যে ভার্বগুলো পড়ে সেটা হচ্ছে ফাইনাইট, আর যে ফরম্যাটটা ফাইনাইটে পড়বে টেন্সের মধ্যে পড়বে না সেটা হচ্ছে নন ফাইনাইট। এমন কোনো কম্বিনেশন আছে ভার্বের যে কম্বিনেশনটা ফাইনাইট হয় টেন্সের মধ্যে পড়ে, এমন একটা কম্বিনেশন আছে যে কম্বিনেশনটা টেন্সের মধ্যে পড়ে না, ঠিক আছে, সেগুলোকে বলা হবে নন ফাইনাইট। সো এই ধারণাটুকু আমরা আগে থেকেই জানি। আমরা এই ধারণার সাথে এই যে আমরা ফরম্যাটটা দেখেছি এই ধারণাটা আমরা মিলাবো একটু, ঠিক আছে। এখানে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এইখানে তাহলে কিভাবে ফাইনাইট এবং নন ফাইনাইট কাজ করে, ফাইনাইট এবং নন ফাইনাইটের কাজটা এখানে তাহলে কিভাবে ম্যাচিং হয়। খেয়াল করেন,
আমরা প্রথমে যে ভার্বটা দেখেছি এটা হচ্ছে V0, এটা কোনো টেন্সেই পড়বে না, ঠিক আছে? তার মানে এটা দিয়ে আপনি কোনো টেন্স আইডেন্টিফাই করতে পারবেন না। V1 দেখুন, V1 এটা সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ে, তার মানে এটা কি ফাইনাইট সেন্স, বুঝতে পেরেছেন? এটা দিয়ে আপনি কখনই নন ফাইনাইট সেন্স বানাতে পারবেন না। ফাইনাইট সেন্স বলতে কি বোঝায়? ফাইনাইট সেন্স হচ্ছে একটা সেন্টেন্সকে প্রতিনিধিত্ব করতে পারে, একটা সেন্টেন্সের প্রতিনিধিত্ব করতে পারলে সেটাকে আমরা ফাইনাইট সেন্স বলে থাকি। কিভাবে দেখুন, এই যে ভার্ব 1 এটা আপনি কখনোই ইট শব্দটাকে একা লিখতে পারবেন না, লিখতে হবে আই ইট রাইস, আমি ভাত খাই, হি ইটস রাইস, সে ভাত খায়। অর্থাৎ এই ভার্ব 1-এর ফরম্যাটটাকে আপনি সবসময় টেন্সে লিখে থাকেন, অর্থাৎ এই ভার্বটা কোনো একটা সেন্টেন্সকে পরিচালনা করতে পারে, ফুলফিল করতে পারে, এই কারণে এগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলবো, ঠিক আছে? কি বলবো? ফাইনাইট ভার্ব বলবো। এরপর দেখুন আসে আমাদের ভার্ব 2। এই ভার্ব 2কেও আপনি কোনো দিন নন ফাইনাইটে ব্যবহার করতে দেখেন না, এগুলো সবসময় টেন্সে বসে। যেমন আপনি যদি লেখেন আই এট রাইস, তাহলে এটা একটা টেন্সের গঠন, আই এট রাইস পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। আপনি যদি বলেন হি এট রাইস, তাহলে এটা একটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তার মানে এটা একটা বাক্যকে পরিপূর্ণতা দান করতেছে, যে কারণে এটাও কি একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এই কম্বিনেশনটা ভার্বের এই দুইটা ফর্ম হচ্ছে কি, কম্বিনেশনের ফর্মগুলো হচ্ছে কি ফাইনাইট। বাট এই যে ভার্ব 3, ভার্ব 4 এবং ভার্ব 5 দেখতেছেন, এই ফরম্যাটগুলো হচ্ছে আপনার নন ফাইনাইট, যদি এরা কোনো অক্সিলারি ভার্ব না নেয়। দেখুন আমি এখানে একটা যদি শব্দ ইউজ করেছি, যদি সাহায্যকারী ভার্বের সাহায্য না নেয় তাহলে তারা আপনার নন ফাইনাইট, ঠিক আছে? তার মানে এই যে 3, 4 এবং 5 ক্যাটাগরির ভার্ব দেখতে পাচ্ছেন, এই ভার্বগুলো যদি অক্সিলারি ভার্বের সাহায্য না নেয় তাহলে তারা সবসময় নন ফাইনাইট, তার মানে তারা কোনো সেন্টেন্স পরিচালনা করতে পারে না। কিন্তু যদি অক্সিলারি ভার্বের সাহায্য নেয়, সাহায্য নিয়ে এবার তারা পরিপূর্ণ হতে পারে, ঠিক আছে? পরিপূর্ণ হতে পারে কিভাবে? সাহায্য নিয়ে, কেবল সাহায্য নিলেই তারা পরিপূর্ণ হতে পারে। তো আমরা এই ব্যাপারটা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কখন সাহায্য নিয়ে তারা পরিপূর্ণ হতে পারে, কখন হতে পারে না। খেয়াল করুন, আমরা আসছি ভার্ব 3-তে। আমরা যদি লিখি যে ইটেন অ্যাপল, এই শব্দটার সাথে আমরা যদি এখানে আই ইউজ করি, আই ইটেন অ্যাপল, এটা কি হবে বলেন তো? এটা কি কোনো সেন্টেন্স হবে? সেন্টেন্সকে পূর্ণতা পাচ্ছে এটা? আই ইটেন অ্যাপল, তার মানে এই ইটেন শব্দটা এখন ফাইনাইট না, কারণ এই ইটেন শব্দটা এখন এই সেন্টেন্সটাকে পরিপূর্ণতা করতে পারে না। আমরা কখনোই আই ইটেন অ্যাপল বলে কোনো সেন্টেন্স লিখে থাকি না, ঠিক আছে? যে কারণে এটাকে বলা হয় নন ফাইনাইট, কারণ কি এটা টেন্সে পড়ে না। কিন্তু আপনি যদি অক্সিলারি ভার্বের সাহায্য নেন, এই যে এই অক্সিলারি ভার্বের যদি এখন সাহায্য নেন, যেমন হ্যাভ একটা অক্সিলারি ভার্ব আপনি এখানে ইউজ করেছেন, তাহলে আই হ্যাভ ইটেন, এটা আবার ঠিকই একটা টেন্সের মধ্যে পড়তেছে। এই কম্বিনেশনটাকে বলা হয় কম্বিনেশন, এখানে কিন্তু একটা না, দুইটা মিলে যে কম্বিনেশনটা হচ্ছে এটাকে বলা হবে ফাইনাইট সেন্স। তাহলে ভার্বের এই কম্বিনেশনটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু আলাদা আলাদাভাবে এটা কিন্তু নন ফাইনাইট। আপনি শুধু এটা দিয়ে কোনো সেন্টেন্স পরিপূর্ণ করতে পারেন না, কোনো টেন্সে পড়ে না, যে কারণে এটাকে আপনি কি বলবেন? নন ফাইনাইট। বাট যদি আপনি অক্সিলারি ভার্ব নেন তাহলেই কেবল সেটা ফাইনাইট সেন্সে চলে আসে। তার মানে আমরা এই ভার্ব 3কে দেখলাম সেটা কিভাবে ফাইনাইট সেন্সে আসতে পারে। এবার আমরা ভার্ব 4কে দেখি। দেখুন ভার্ব 4 দিয়ে যদি আপনি একটা সেন্টেন্স লিখেন, যেমন আই ইটিং রাইস, বলতে কিন্তু কোনো সেন্টেন্স টেন্সের ফরম্যাট নেই, যে কারণে এটা এখানে কি নন ফাইনাইট। কিন্তু আপনি যদি অক্সিলারি ভার্বের সাহায্য নেন, যেমন এম, তখন যে কম্বিনেশনটা হচ্ছে এম ইটিং, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্স দিচ্ছে, আই এম ইটিং রাইস, এবং এটা একটা টেন্সে পড়ছে, যে কারণে এটা কি আপনার ফাইনাইট সেন্স। আমরা এই কম্বিনেশনকে একত্রে বলবো এটা ফাইনাইট ভার্ব।
কম্বিনেশন একত্রে বলবো ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তো ইটিং, শুধু ইটিং দিয়ে কিন্তু কোনো টেন্স হয় না, যে কারণে ইটিং হচ্ছে কি নন ফাইনাইট। ভার্ব 5 দেখুন, ভার্ব 5 যেমন আমি যদি বলি আই টু ইট রাইস, আই টু ইট রাইস বলে কিন্তু কোনো সেন্টেন্স আপনি পৃথিবীতে দেখেন নাই, আই টু ইট রাইস, এবং এইরকম কোনো স্ট্রাকচার টেন্সের মধ্যে আপনি দেখেন না। কিন্তু আপনি যদি কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করেন, যেমন ক্যান, আই ক্যান টু ইট রাইস, আমি ভাত খেতে পারি। এখন যখন মডেল ভার্বটা আপনি ইউজ করেন তখন এই টুটা হাইড করা থাকে, টুটা কি থাকে, হাইড করা থাকে, এটা দেখায় না, ঠিক আছে? তার মানে আই ক্যান ইট রাইস, আই ক্যান ইট রাইস, এখানে কিন্তু একটা টু আছে, মনে রাখবেন এখানে একটা টু আছে, বাট এই টুটাকে কি, এই যে B5 হচ্ছে কি টু, এই টুটাকে আপনি যখন অক্সিলারি ভার্ব মডেল ভার্ব ব্যবহার করবেন তখন এটাকে হাইড করে রাখে, নিয়ম হচ্ছে এটা হাইড করে রাখা। সো আই ক্যান ইট রাইস, আই ক্যান টু ইট রাইস এটাও বলা যায়, কিন্তু এটা প্রচলিত না, এটা হাইড করা থাকে, আই ক্যান ইট রাইস। দ্যাট মিনস এখন দেখুন ক্যান ইট রাইস, ক্যান ইট রাইস কিন্তু একটা টেন্সের গঠন, এটা আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এই টেন্সের গঠনটা কিন্তু একটা সুন্দর সেন্স দিচ্ছে, ঠিক না? আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি, তার মানে কি সেন্টেন্সটা কি সার্থক, অর্থাৎ এই সেন্টেন্সে মনের ভাব প্রকাশ পাচ্ছে, আমি ভাত খেতে পারি। কিন্তু আপনি আই টু ইট রাইস, এটা কিন্তু মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে নাই। তাহলে এই যে আপনার অক্সিলারি ভার্ব এর সাহায্য নিয়ে আমরা এটাকে কি করলাম, ফাইনাইট সেন্সে রূপান্তর করলাম, এই ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি। অক্সিলারি ভার্বকে নিয়ে আমরা কি করেছি, ফাইনাইট সেন্সে রূপান্তর করলাম। এখন আমরা যদি অক্সিলারি ভার্ব না নেই তাহলে কীরকম সেন্স হবে বলেন তো? অক্সিলারি ভার্ব না নিলেও একটা সেন্স হবে, কিন্তু সেটা পরিপূর্ণ সেন্স হবে না, ঠিক আছে? কি অক্সিলারি ভার্ব না নিলেও কি একটা সেন্স হবে, কিন্তু সেটা পরিপূর্ণতা পাবে না। আমরা এমন একটা দেখাই স্ট্রাকচার, ঠিক আছে? যেমন বললাম দি বয়, দি বয় প্লেয়িং ফুটবল। দেখুন দি বয় প্লেয়িং ফুটবল, এখানে প্লেয়িং শব্দটা কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। দি বয় প্লেয়িং ফুটবল, তার মানে এটা হচ্ছে B4, এটা একটা B4 মানে আইএনজি যুক্ত একটা ভার্ব, এটাকে আমরা নন ফাইনাইট বলছি। কেন? কারণ এটা টেন্সের মধ্যে পড়ে না। পড়ে? দি বয় প্লেয়িং ফুটবল কি টেন্সের মধ্যে পড়ে না? তাহলে এটার অর্থ কি? দি বয় প্লেয়িং ফুটবল, এটার অর্থ কি বলেন তো? দি বয় প্লেয়িং ফুটবল মনে আছে কিনা দেখুন, ফার্স্ট ফেজে চলে যান। ফার্স্ট ফেজে আমরা এরকম একটা স্ট্রাকচার আপনাকে শিখিয়েছিলাম, দি বয় প্লেয়িং ফুটবল, এটার মানে হচ্ছে কি ফুটবল খেলারত বালকটি, ফুটবল খেলারত বালকটি। তাহলে দেখুন আমরা যদি এই বাক্যটা বলি, এই সেন্টেন্সটা বলি, ফুটবল খেলারত বালকটি, ফুটবল খেলারত বালকটি, এই বাক্যটা যদি আমরা বলি তাহলে এটা কি কমপ্লিট কোনো সেন্স দিচ্ছে বলেন তো? আপনি যদি বলেন ফুটবল খেলারত বালকটি, ফুটবল খেলারত বালকটি কি, পরে আপনাকে খোঁচাবে, জিজ্ঞাসা করবে যে পরে কি, ফুটবল খেলারত বালকটি পরে কি, ঠিক না? এই কারণে এটা কিন্তু আপনার নন ফাইনাইট। নন ফাইনাইট মানে হচ্ছে যে বাক্যের অর্থ পরিপূর্ণ না, যেমন এটা পরিপূর্ণ না, ফুটবল খেলারত বালকটি এ পর্যন্ত বললে আপনার অর্থ পরিপূর্ণ হয় না। তার মানে সংজ্ঞাটা মনোযোগ দিয়ে শুনেন, যে ভার্ব কোনো সেন্টেন্সকে পরিচালনা করতে পারে না, সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারে না, সেই ভার্বকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? কিন্তু আমি যদি এখানে একটা অক্সিলারি ভার্ব দিতাম, দি বয় ইজ প্লেয়িং ফুটবল, তাহলে দেখুন বলতাম কি বালকটি ফুটবল খেলছে, বালকটি ফুটবল খেলতেছে, তখন কিন্তু পরিপূর্ণ একটা ভাব, পরিপূর্ণ একটা অর্থ দিচ্ছে, বালকটি ফুটবল খেলতেছে, ব্যাস। কিন্তু আপনি যদি অক্সিলারি ভার্ব না দেন তাহলে হচ্ছে কি দি বয় প্লেয়িং ফুটবল, ফুটবল খেলারত বালকটি, অর্থ পরিপূর্ণ পাচ্ছে না। এই সেন্টেন্সটাকে পরিপূর্ণ করতে গেলে আপনাকে আরও একটা ভার্বের সাহায্য নিতে হচ্ছে, আরও একটা ভার্বের সাহায্য নিতে হচ্ছে। কীভাবে দেখুন, দি বয় প্লেয়িং ফুটবল ইজ মাই ব্রাদার, আমার ভাই হয় সে। দেখুন দি বয়
প্লেয়িং ফুটবল ইজ মাই ব্রাদার, এখন অর্থ পরিপূর্ণ হয়েছে। এখন কে অর্থ পরিপূর্ণতা করছে বলেন তো? অর্থ পরিপূর্ণতা করতেছে এই ইজ ভার্বটা, নট প্লেয়িং ভার্ব। এটা কিন্তু অর্থ পরিপূর্ণ করে নাই, এই পুরো বাক্যের অর্থ পরিপূর্ণ করেছে এই ইজ ভার্বটা। এই কারণে ইজ যে ভার্বটা এটা হচ্ছে ফাইনাইট, এটা হচ্ছে ফাইনাইট। আর এইখানে যে ব্যর্থ প্রেমিক যিনি পুরো সেন্টেন্সটাকে সার্থক করতে পারে নাই, এই ব্যর্থ প্রেমিককে বলা হবে নন ফাইনাইট। ঠিক আছে, এটা হচ্ছে নন ফাইনাইট। আমি আশা করি বুঝাতে পেরেছি। তো যে ভার্ব পুরো সেন্টেন্সকে পরিপূর্ণ করতে পারে সে হচ্ছে ফাইনাইট, সার্থক প্রেমিক। আর যে ভার্ব কোনো সেন্টেন্সকে পরিপূর্ণতা দান করতে পারে না, সেন্টেন্স নিয়ে চলাচল করতে পারে না, সে হচ্ছে নন ফাইনাইট। নন ফাইনাইটেরও একটা অর্থ হয়, যেমন এখানে একটা অর্থ হয়েছে দি বয় প্লেয়িং ফুটবল, ফুটবল খেলারত বালকটি ইজ মাই ব্রাদার, আমার ভাই হয়। তার মানে নন ফাইনাইট অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে না পারলেও তারও একটা অর্থ হয়, সেটা হচ্ছে কি অপূর্ণ অর্থ। যেমন ফুটবল খেলারত বালকটি, এটা অপূর্ণ, এটাকে পূর্ণতা করছে এই ভার্ব ইজ মাই ব্রাদার। সো এই ব্যাপারটা আমি আশা করি বুঝাতে পেরেছি। একটু আমাকে বলবেন যে ফাইনাইট এবং নন ফাইনাইটের যে ব্যাপারটা, যে মূল মেকানিজমটা, সেই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? সো আশা করি আমি এই ব্যাপারটা বুঝাতে পেরেছি। ওকে, অনেকে বলেছেন বুঝতে পেরেছেন। আমি এখানে ফাইনাইট এবং নন ফাইনাইটের একটা ব্যাপার আপনাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। ঠিক আছে, আশা করি আপনি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমরা ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করব। এখন আমরা ক্লাসটাকে কটা ভাগে ভাগ করব? দুইটা ভাগে ভাগ করব। ভার্বের কম্বিনেশন অথবা ভার্ব। ভার্বের কম্বিনেশন ব্যাপারটা কি? ওই অক্সিলারি ভার্ব সহ। ঠিক আছে, ভার্বের কম্বিনেশন অথবা শুধু ভার্ব, অথবা শুধু ভার্ব। এই যে ভার্বের কম্বিনেশন অথবা শুধু ভার্ব, এই ব্যাপারটাকে এখন আমরা দুইটা ভাগে ভাগ করে ক্লাস করব। ঠিক আছে, তার মানে ভার্বকে, পৃথিবীর সকল ভার্বকে কিংবা সকল ভার্বের কম্বিনেশনকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইনাইট, সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা সেন্টেন্সকে পরিচালনা করতে পারে সেটাকে আমরা বলবো ফাইনাইট সেন্সের কম্বিনেশন। আর যে ভার্বটা এবং যে ভার্বের কম্বিনেশনটা ভার্বের অর্থকে সম্পূর্ণভাবে কি করতে পারে না, পরিপূর্ণ করতে পারে না, ব্যর্থ প্রেমিক, তাদেরকে আমরা বলবো নন ফাইনাইট সেন্স। এই নন ফাইনাইট সেন্স বলতে কি, যে ভার্বটা সম্পূর্ণ না। আর ফাইনাইট সেন্স বলতে কি, যে ভার্বটা সম্পূর্ণ, মানে এটা একটা সেন্টেন্সকে সম্পন্ন করতে পারে। ওকে, আর নন ফাইনাইট সেন্স হচ্ছে কোনটা? যেটা একটা ভার্বকে সম্পন্ন করতে পারে না, একটা সেন্টেন্সকে সে সম্পন্ন করতে পারে না, সেটা হচ্ছে নন ফাইনাইট সেন্স। আমরা এখন থেকে আমাদের টোটাল ক্লাসগুলোকে, বাকি ক্লাসগুলোকে ফাইনাইট সেন্স এবং নন ফাইনাইট সেন্স এই দুইটা সেন্সে ভাগ করে ক্লাস করব। আজকে থেকে আমরা ক্লাস করব ফাইনাইট সেন্স, মানে কোন কোন ভার্বের কম্বিনেশন টেন্সের মধ্যে পড়ে এবং কি টেন্সের মধ্যে পড়ে এবং একটা সেন্টেন্সকে পূর্ণতা দান করে, সার্থক বাক্য তৈরি করতে পারে, সেগুলোকে আমরা বলি ফাইনাইট সেন্স। তাহলে ফাইনাইট সেন্সের ভার্ব কারা বলেন তো? ফাইনাইট সেন্সের ভার্ব কারা? প্রথমেই হচ্ছে ফাইনাইট সেন্সের ভার্ব হচ্ছে যে 12টা টেন্স আপনি ইংলিশে পড়েছেন, 12টি টেন্স পড়েছেন না? 12টা টেন্স হচ্ছে ফাইনাইট সেন্সের কি কম্বিনেশন এখানে আছে। 12টা টেন্স দিয়ে কি হলো? 12টা টেন্স দিয়ে আপনার কি হয়? ফাইনাইট সেন্স হয়। অর্থাৎ টেন্সের মধ্যে যে ভার্বের কম্বিনেশনগুলো থাকে সেই কম্বিনেশনগুলো সবসময় ফাইনাইট সেন্সের হয়, মানে এরা সার্থক। 2, আমরা এইমাত্র দেখলাম যে যদি মডাল ভার্ব থাকে
এবং মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে এই যে কম্বিনেশনটা এটাও কি একটা ফাইনাইট সেন্স, ঠিক আছে। 3, 12টা টেন্সকে আপনি পেসিভ করলে যে ফরম্যাট পাবেন, যে কম্বিনেশন পাবেন, সেটাও ফাইনাইট সেন্সের কম্বিনেশন। ব্যাস, তার মানে ফাইনাইট সেন্সের কম্বিনেশনগুলো আমরা আশা করি বুঝতে পেরেছেন। ফাইনাইট সেন্সের কম্বিনেশনগুলো এরকম থাকবে, 12টা টেন্সের স্ট্রাকচারগুলো আপনি জানেন, তারপর কি মডেল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে কি টেন্সের পেসিভ ফর্ম সেগুলো হচ্ছে সবাই আপনার ফাইনাইট সেন্স। দ্যাট মিন্স এই কম্বিনেশনটা সবসময় একটা সেন্টেন্সকে পরিচালনা করতে পারে, অন্য কোনো ভার্বের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। এই ব্যাপারটা অন্য কোনো ভার্বের উপর ডিপেন্ড করে না, ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা কিন্তু সেন্টেন্সের কথা বলছি, সো আমরা ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি। দেখুন, একজন একটা প্রশ্ন করেছে, আমরা প্রশ্নটা একটু নেই। দেখুন, উনি বলেছে, স্যার আপনার মতো ইংলিশে ভালো করতে চাইলে কি করতে হবে? আমার মতো ভালো করতে হলে আমার মতো খাটতে হবে, একটাই কথা, ঠিক আছে। আমি খাটি, আপনার চেয়ে বেশি আমি খাটি। আপনি এই 1 ঘন্টা ক্লাস করতে এসে মানে ঘুমান, ঘুরেন, এটা করেন সেটা করেন, মনোযোগ পান না, ক্লাসে উপস্থিত থাকেন না, আমি ওটা করি না। আমি দিনের পর দিন এখানে খেটেছি, বুঝতে পেরেছেন। তাপস কুমার বলেছেন নন ফাইনাইট ভার্ব দিয়ে তো ফ্রেজ হলো। নন ফাইনাইট ভার্ব দিয়ে ফ্রেজ হয়েছে, সেন্টেন্স হয়নি। আমি কি বলেছি? সেন্টেন্স, অর্থপূর্ণ বাক্য, বুঝতে পেরেছেন। আপনার ব্যর্থ প্রেমিকরা প্রেম করে, প্রেম তো হয় কিন্তু সংসার হয়? বুঝেন নাই ব্যাপারটা। দেখুন, যারা ব্যর্থ প্রেমিক আছে, 14 ফেব্রুয়ারি গেছে, প্রেম করে কিন্তু সংসার হয় না। সংসার করা আর প্রেম করা কি এক? হ্যাঁ, সংসার করা আর প্রেম করা এক না। তেমনি বাক্য তৈরি করা বা বাক্য সম্পন্ন করা, বাক্য গঠন করা আর ফ্রেজ গঠন করা এক না। ফ্রেজ মানে হচ্ছে ভাঙা অংশ, ফ্রেজ গঠন আর বাক্য গঠন এক না। ফ্রেজ গঠন তো করতেই পারে, আমি তো বললাম নন ফাইনাইটেরও একটা অর্থ আছে, কিন্তু সেই অর্থ কি না, সার্থক না, সার্থক কোনো বাক্য না। বাট ফাইনাইট ওরা কি করে, ওরা একটা সংসার করে, একটা বাক্য তৈরি করে, বাক্যের লিড দেয়, সংসারের লিড দেয়। এরা হচ্ছে সার্থক প্রেমিক, প্রেম করে, বিয়ে করে, সংসার করে, বাচ্চা কাচ্চা দিয়ে নানা নাতি পর্যন্ত তারা যায়, একটা সংসারের মূল ভূমিকায় তারা থাকে। আর এরা কি করে, এরা একটা, যদিও কোনো মুখ্য কোনো সংসার তো গঠন করতেই পারে না, ব্যর্থ প্রেমিকরা একটা ফ্রেজ গঠন করতে পারে যেটা সার্থক না। তাও আবার কি সার্থক না, প্রেম হয়েছে ঠিক আছে, কিন্তু সার্থকতা পায় নাই। ফ্রেজ গঠন করা আর বাক্য গঠন করা এক না। ফ্রেজ তো সেন্টেন্সের অংশ, আর সেন্টেন্স হচ্ছে কি পুরো একটা সংসার, পুরো একটা পরিবার। ওকে, তো আমরা এখানে দেখাচ্ছিলাম আপনাকে যে আমরা ক্লাসগুলোকে 2টা সেন্সে ভাগ করেছি, ফাইনাইট সেন্স, নন ফাইনাইট সেন্স। যে কম্বিনেশন সার্থক একটা বাক্য তৈরি করতে পারে, যে কম্বিনেশন ভার্বের যে কম্বিনেশনগুলো একটা সংসার তৈরি করতে পারে, তারা হচ্ছে ফাইনাইট সেন্স। ভার্বের যে কম্বিনেশনটা সেন্টেন্স তৈরি করতে পারে না, ব্যর্থ, ফ্রেজ করতে পারে বাট সেন্টেন্স না, তারা হচ্ছে নন ফাইনাইট সেন্স। আমরা প্রথমে ফাইনাইট সেন্সেরগুলো আলোচনা করব। তো আমরা এখন চলে আসি টেন্সের ঘটনে। দেখুন, টেন্সের যে গঠনটা আমরা শিখেছি, এটা আমরা সবাই জানি কি না? টেন্সের ব্যাপারে সবাই আমরা জানি। দেখুন, টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়, এই স্বাভাবিক ব্যাপারগুলো সবাই জানেন। টেন্সকে ভাগ করা হয় প্রথমে প্রেজেন্ট, তারপর পাস্ট, তারপর কি ফিউচার। এটা আমরা সবাই জানি। এই 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকে আবার 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ঠিক না? কি কি? প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, দ্বিতীয়ত হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তৃতীয়ত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, চতুর্থত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আবার কন্টিনিউয়াস। এরকম পাস্টকে করা হয়েছে, এরকম ফিউচারকে করা হয়েছে। আমাকে বলবেন কোন টেন্সটা আপনি বুঝেন না? আমি আশা করি আপনারা সবগুলো ব্যাপার আপনারা বুঝেন, টেন্সের গঠনগুলো এবং টেন্সের যে
প্রকারভেদ আছে 12টা, সেটাও আপনারা জানেন, স্ট্রাকচারগুলো আপনারা জানেন। না জানলে কি করবেন, পিডিএফ ফাইলে খুব সুন্দর করে এগুলোর স্ট্রাকচার, এগুলোর ব্যাখ্যা বর্ণনা করা আছে, ঠিক আছে, সেটা একটু দেখবেন। সো টেন্সটা একদম বেসিক লেভেলের চলে যায়, এই ব্যাপারটা আশা করি আপনারা জানেন, ঠিক আছে। এখন আমরা তারপরও যদি আপনি না জানেন, যদি মনে করেন আপনি নিজে একটু দুর্বল, ঠিক আছে, আপনি যদি নিজেকে দুর্বল মনে করেন টেন্সের ক্ষেত্রে যদি আপনি নিজেকে দুর্বল মনে করেন, তাহলে এটার উপর 1 ঘন্টা ব্যাপী ক্লাস আছে একটা, 1-এর ডি। এই ক্লাসটা আমরা ক্লাস শেষে আপনাদের আপনাদের প্লে লিস্টে অ্যাড করে দিব, ঠিক আছে। ওই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। পিডিএফ ফাইল তো পড়বেনই, পিডিএফ ফাইল পড়বেন যদি আপনি একটু দুর্বল হন, দুর্বলদের জন্য বলছি, প্লাস এই 1-এর ডি এর ভিডিওটা আপনি একটু ভালো করে দেখবেন, তাহলে টেন্স সম্পর্কে আপনার সব ধারণা পাল্টে যাবে, ঠিক আছে। এখন আমরা আসি টেন্স, 12টা টেন্সের পেসিভ, 12টা টেন্স আছে, 12টা টেন্সের পেসিভ ফরম্যাট আছে না? পেসিভ করার রুলসটাও আপনি জানেন কি না? এখন আমরা আপনাকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন আমরা পেসিভ করি, ওয়াই পেসিভ আমাদের কেন দরকার, পেসিভ আমরা কেন করব। পেসিভের স্ট্রাকচার আপনি ভাই আজকে থেকে পড়তেছেন না, এটা স্কুল থেকে পড়তেছেন। টেন্স আপনি আজকে থেকে পড়তেছেন না, স্কুল থেকে পড়তেছেন, ঠিক আছে। তারপরও যারা একটু দুর্বল আছেন আর একটু ভালো করে শিখতে চান, তারা আমি আপনাদেরকে সহজ সমাধান দিচ্ছি। পিডিএফ ফাইল তো আছেই, পিডিএফে আমি টেন্সের ব্যাপারগুলো গুছিয়ে লিখেছি, সেই সাথে একটা ভিডিও ক্লাস অতিরিক্ত আপনাদেরকে দিচ্ছি, সেটা দেখবেন, ঠিক আছে। এখন আমরা আসি গুরুত্বপূর্ণ পয়েন্টে, যে আমরা এই যে পেসিভ করি, অ্যাক্টিভ থেকে পেসিভ সেন্টেন্স করি, এটা আসলে কেন করি, মানে এটার ফায়দাটা কি, কেন করব আমরা, ঠিক আছে। প্র্যাকটিক্যালি আমি কেন পেসিভ করব, পেসিভ আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই ব্যাপারটা। যেমন দেখুন, আমরা একদম ফার্স্ট ফেজে শিখে আসছি এবং এই ফেজেও শিখেছি। যেমন ধরেন আপনি যদি একটা কথা বলেন, ধরেন বললেন আই শুট দি বার্ড। খেয়াল করেন, এখানে মনোযোগ দিয়ে একটু শুনবেন, এখানে শুট শব্দটার অর্থ হচ্ছে গুলি করা। এখন গুলি কে করে বলেন তো, গুলি কে করে? ইনি করে। গুলি খায় কে? গুলির প্রভাব, মানে এই যে গুলি করা, গুলির প্রভাব মানে ভার্বের প্রভাবটা কার উপর গিয়ে পড়ে, প্রভাবটা কে নিচ্ছে বলেন তো? এই প্রভাবটা কার উপর পড়ে, কিংবা এই প্রভাবটা কে নিচ্ছে? এই প্রভাবটা নিচ্ছে দি বার্ড। বুঝতে পেরেছেন? কে নিচ্ছে? দি বার্ড, দি বার্ড। এখন আপনি চাচ্ছেন, কি চাচ্ছেন? মনোযোগ দিয়ে শোনেন। আপনি চাচ্ছেন এই যে ভার্বের প্রভাবটাকে আপনি এদিকে দি ভার্ডের উপর দিয়েছেন, আপনি চাচ্ছেন না, আমি ভার্বের প্রভাবটা এই দিকে দিব না, ভার্বের প্রভাবটাকে আমি যিনি করতেছেন তার উপর দিব, অর্থাৎ সাবজেক্টের উপর আমি ভার্বের প্রভাব দিব। তার মানে গুলি আমি পাখিকে না করে গুলি আমি আমাকেই করব, মানে এই সাবজেক্টের উপর আমি ভার্বের প্রভাব নিয়ে আসব। ভার্বের প্রভাব কি করব? সাবজেক্টের উপর নিয়ে আসব। যদি আপনার এরকম হয় তখন আপনি এটাকে পেসিভ করে দিবেন। এখন ভার্বের প্রভাব যেহেতু আপনি এদিকে দিবেন না, তার মানে এটা বাদ। ভার্বের প্রভাব কি করবেন? এখানে নিয়ে আসবেন, তার মানে এটাকে পেসিভ করবেন। পেসিভ করলে কি হবে? আই ওয়াজ শুট, আই ওয়াজ শুট। দেখুন, আই ওয়াজ শুট মানে হচ্ছে কি? আই ওয়াজ শুট মানে হচ্ছে আমাকে গুলি করা হয়। দেখুন গুলি কোন দিকে গেছে বলেন তো? এখন আপনি যদি বাংলা করেন, বাংলা হবে কি? আমাকে গুলি করা হয়। তার মানে গুলি করা হচ্ছে কাকে? এখন সাবজেক্টের উপর না? তার মানে এই ভার্বের প্রভাবটাকে ঘুরিয়ে আপনি কোথায় নিয়ে আসছেন? সাবজেক্টের উপর নিয়ে আসছেন না? এই যে আপনি ঘুরিয়ে নিয়ে আসেন, দ্যাটস ওয়াই উই নিড পেসিভ সেন্স। অর্থাৎ সাবজেক্টের উপর ভার্বের প্রভাবটাকে ঘুরিয়ে আনতে চাইলে আপনাকে পেসিভ করতে হবে। ব্যাপারটা বুঝাতে পেরেছি কি না?
দেখুন আপনি যদি বলেন দি ওয়ার্ড, এখন আপনি দি ওয়ার্ড এটাকে সাবজেক্ট হিসেবে লিখবেন। এটা কি করবেন? সাবজেক্ট হিসেবে লিখবেন এবং চাচ্ছেন ভার্বের প্রভাবটাকেও সাবজেক্টের উপর আনবেন। তাহলে কি করবেন? প্যাসিভ করে দিবেন। দি ওয়ার্ড ওয়াজ শুট বাই মি। তার মানে কি আপনি এখন ভার্বের এই প্রভাব, আমরা জানি ভার্বের চিরাচরিত স্বভাব হচ্ছে সামনের দিকের কাউকে আঘাত করবে, কিন্তু আপনি চাচ্ছেন না আমি আমার সাবজেক্টকেই আঘাত করব, তাহলে আপনি জাস্ট প্যাসিভ করবেন। প্যাসিভ করে যে কম্বিনেশনটা পাবেন সেই কম্বিনেশনটা এবার আস্তে করে ঘুরে এদিকে চলে আসবে, এটা আর থাকবে না। দ্য বার্ড ওয়াজ শুট বাই মি, আমার দ্বারা পাখিটিকে গুলি করা হয়েছিল। এটার মানে কিন্তু আমি পাখিটিকে গুলি করেছিলাম। ভার্বের প্রভাবটা চেঞ্জ হয়ে গেছে। জাস্ট সেম সেন্টেন্স আপনি এইভাবে ঘুরিয়ে বলছেন। ওকে, এটা বুঝতে পেরেছেন কিনা দেখুন। এই কারণেই আমরা প্যাসিভ করি, আর কোনো কারণ নাই। দিস ইজ দ্য পার্সপেক্টিভ অফ ডুইং প্যাসিভ। প্যাসিভ করার এই একটা উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। তো এটা আশা করি বুঝতে পেরেছেন। এবার ধরেন আমি একটা কথা বললাম, সেটা হচ্ছে কি আই স্লিপ। বলেন তো এটার প্যাসিভ কি হবে? আই স্লিপ অ্যাট নাইট। এটার প্যাসিভ হবে কি বলেন তো দেখি, যারা আছেন এটার প্যাসিভ করবেন। প্যাসিভ কেন করি এটাও মাথায় রাখবেন, প্যাসিভ কেন করি এটাও মাথায় রাখবেন, এবং আই স্লিপ অ্যাট নাইট এটার প্যাসিভ কি হবে সেটাও বলবেন। যারা ক্লাসে আছেন বসে না থেকে একটু ভাববেন, মাথা ঘাটাবেন। মাথা ঘাটান না আপনারা। এই যে আমরা একটা সেন্টেন্স এখানে লিখেছি যে আই স্লিপ অ্যাট নাইট, আমি বলছি এটাকে প্যাসিভ করবো। এখন প্যাসিভ করার উদ্দেশ্য কি বলেন তো? প্যাসিভ করার উদ্দেশ্য হচ্ছে ভার্বটাকে সাবজেক্টের দিকে ঘুরিয়ে দিব, ভার্বের প্রভাবকে সাবজেক্টের দিকে ঘুরিয়ে দিব। তাহলে এটার প্রভাবটা কি? একজন বলছেন প্যাসিভ সেন্স আর প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্য কি? ভাই একই জিনিস, আমি সেন্স বলছি। সেন্স মানে একটা সেন্সের মধ্যে বোধ। প্যাসিভ সেন্স মানে হচ্ছে প্যাসিভের বোধ, বোধজ্ঞান, উপলব্ধি জ্ঞান, যাতে আপনি উপলব্ধি করেন আর কি। এটা প্যাসিভ ভয়েস মানে হচ্ছে আপনার বাচ্য কথাবার্তাকে আপনি প্যাসিভ করে দিলেন। দেখুন এই যে স্লিপ শব্দটা আমরা এখানে লিখেছি, আমরা বলছি প্যাসিভ করার উদ্দেশ্য হচ্ছে কি ভার্বের প্রভাবকে ঘুরানো, সাবজেক্টের দিকে ঘুরানো, ভার্বের প্রভাবটা সাবজেক্টের দিকে ঘুরানো। তো এটার প্যাসিভ হবে না। কেন হবে না? কারণ এটা অলরেডি ঘুরেই আছে। দেখুন এটা অলরেডি কি ঘুরেই আছে, এটা অনুভব করতে পেরেছেন? দেখুন প্যাসিভ হবে না। কিন্তু কেন হবে না আপনাকে কিন্তু এটা কেউ বলে না। দেখুন এটার প্যাসিভ হবে না। কেন হবে না? কারণ এটার প্রভাব তো অলরেডি ঘুরেই আছে। ঘুরে আসে না? দেখুন তো ঘুরে আসে কিনা দেখুন। না না অবজেক্ট নাই এসব কোনো কথা না। কথা হচ্ছে কি দেখুন বুঝতে পেরেছেন কিনা, এটা আমরা বলছি প্যাসিভ করার উদ্দেশ্য হচ্ছে, মানে মনোযোগ দেন না, এটাই হচ্ছে সমস্যা। আমি আপনাকে বলছি প্যাসিভ করার উদ্দেশ্য হচ্ছে ভার্বের প্রভাবকে ঘুরিয়ে দেয়া। ঘুরাইতে চাচ্ছেন তাহলে আপনি প্যাসিভ করবেন। কিন্তু এখানে দেখুন অলরেডি ঘুরেই আছে। মানে কি আপনি যদি বলেন যে আই স্লিপ মানে আমি ঘুমাই, আর বাংলা কি? আর বাংলা হচ্ছে আমি ঘুমাই। এখন এই যে ঘুমাই শব্দটা আপনি এখানে ইউজ করেছেন, এই যে ঘুমাই শব্দটা ইউজ করেছেন, এটা ইউজ করলে কি বোঝা যাচ্ছে বলেন তো? ঘুম। ঘুমের প্রভাব কার উপর বলেন এখন? ঘুমের প্রভাবটা কার উপর আছে বলেন তো? এদিকে আছে না এদিকে আছে? অবশ্যই এদিকে আছে। ঘুমাইতেছে কে? আমি। তার মানে আপনি এখন শুয়ে আছেন, তার মানে ভার্বের প্রভাব এখন কোথায়? আপনার উপরেই আবর্তিত হয়েছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে প্যাসিভ করি না। প্যাসিভ করব কেন ভাই? প্যাসিভ করার উদ্দেশ্য হচ্ছে ভার্বের প্রভাবকে ঘুরানো। ভার্বের প্রভাব ছিল এদিকে,
এদিক থেকে এটাকে ঘুরিয়ে এদিকে আনা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে উদ্দেশ্য যেটা, সেটা যদি আগেই হয়ে থাকে তার মানে এটাকে কেন পেসিভ করবো? দ্যাটস ওয়াই আমাদের এটা পেসিভ করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন? যেমন ধরেন বললাম আই রান ইন দ্য সান, আমি দৌড়াই। এই যে আমি বললাম আমি দৌড়াই, এখন এটার পেসিভ হবে না। কেন হবে না? কারণ দৌড়াই এই কথাটার ভার্ব, এই কথাটা হচ্ছে ভার্ব। এটার প্রভাব কোন দিকে? দৌড়ের প্রভাব কারে ধরছে? কে নিচ্ছে? আমি নিচ্ছি। আমি দৌড়ে বললে কি আপনাকে নিজেকেই দৌড়াতে হচ্ছে, তার মানে প্রভাব কোন দিকে আছে বলেন তো? প্রভাব কোন দিকে আছে? প্রভাব অলরেডি সাবজেক্টের দিকে আছে, সো এটাকে পেসিভ করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছেন? এখন এই প্রভাব সাবজেক্টের দিকেই থাকে কখন? যখন ভার্বটা ইনট্রানজিটিভ হয়। যখন ভার্বটা ইনট্রানজিটিভ হয় তখনই প্রভাব কেবল সাবজেক্টের দিকে থাকে। যখন ট্রানজিটিভ হয় তখন ভার্বের প্রভাব থাকে কোন দিকে? অবজেক্টের দিকে, বুঝতে পেরেছেন? তখন প্রভাব থাকে অবজেক্টের দিকে। এখন ট্রানজিটিভ ভার্বকে যদি আপনি এই প্রভাব ঘুরাতে চান, ট্রানজিটিভ ভার্বের প্রভাব ঘুরাতে চান, তাহলে পেসিভের সাহায্য নেবেন। দ্যাটস ওয়াই উই নিড পেসিভ স্ট্রাকচার ইংলিশ সেন্টেন্সে। কেন পেসিভ স্ট্রাকচারের দরকার, বুঝতে পেরেছেন? যেমন ধরেন বললাম আই ইট রাইস। এখন আপনি কি খাচ্ছেন? আপনি ভাত খান। ইটের প্রভাব কোন দিকে? এদিকে। কারণ আপনি চাচ্ছেন ঘুরাইতে, ইটের প্রভাব ঘুরিয়ে নিতে চাচ্ছেন, নিজেকেই খাইতে চাচ্ছেন, তাহলে কি করবেন? আই এম ইটেন, আমাকে খাওয়া হয়। তাহলে দেখুন নিজেকেই খাওয়া হচ্ছে, তার মানে কি এই এম ইটেনের কম্বিনেশনটা পেসিভ হওয়ার কারণে প্রভাব এদিকে চলে আসছে। এখন আমরা তো নিজেকে খাই না, এখানে এখানে কি লিখবেন? এখানে লিখবেন রাইস। রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়, বুঝতে পেরেছেন? এবার দেখুন, মনে করেন আমি একটা উদাহরণ দিই। এই বাড়িটি কে সাজানো হয়? এই বাড়িটিকে সাজানো হয়। এই বাড়িটিকে সাজানো হয়। এটার ইংলিশ কি হবে বলেন তো? এই বাড়িটিকে সাজানো হয়। তার মানে এখন এই বাড়িটিকে সাজানো হয়, আপনি প্রথমে কি লিখবেন? দিস হাউস, লিখেছেন দিস হাউস। এখন দেখুন ভার্বের প্রভাব কি করবেন আপনি? যে সাজানো হয়, সাজানো হয় কাকে? সাজানো হবে সাবজেক্টকে। তার মানে ভার্বের প্রভাব যে কম্বিনেশনটা আছে, সেই কম্বিনেশনের প্রভাব আসবে ওই দিকে, এদিকে। তার মানে এটাকে পেসিভ করতে হবে। দি হাউস ইজ ডেকোরেটেড, বুঝতে পেরেছেন? এই জন্যই আমরা পেসিভ করি। তাহলে আমরা কেন পেসিভ করি এই ব্যাপারটা আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। আমার কলমটি চুরি হয়েছে। আমার কলমটি চুরি হয়েছে। দেখুন এখানে এই যে চুরি হওয়া, এটা হচ্ছে ভার্ব। এখন ভার্বের প্রভাব কোন দিকে নিব আমি? ভার্বের প্রভাব এই যে সাবজেক্টের দিকে নিব। কোন দিকে নিব? সাবজেক্টের দিকে নিব। তার মানে এটাকে কি করতে হবে? পেসিভ করতে হবে। আমার কলমটি চুরি হয়েছে, পেসিভ করতে হবে। তার মানে আপনি লিখবেন মাই পেন, মাই পেন, আমার কলমটি চুরি হয়েছে। তার মানে প্রভাব কোন দিকে আসবে? প্রভাবকে আপনি ভার্ব সাবজেক্টের দিকে নিয়ে আসবেন, তার মানে পেসিভ করতে হবে। চুরি হয়েছে, পেসিভ কি হবে? হ্যাজ বিন স্টোলেন।
আমার কলমটি চুরি হয়েছে। সো সবাই আশা করি বুঝতে পেরেছেন যে এখানে আসলে প্যাসিভের ব্যাপারটা আসলে কিভাবে আমাদের লাইফে, আমাদের সেন্টেন্সে, আমাদের কথোপকথনে কেন প্যাসিভ আমরা করি, এটা আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এখানে দেখুন আমরা একটা সেন্টেন্স লিখেছি, এই বাড়িটি 1815 সালে নির্মাণ করা হয়েছিল। বলেন তো এখানে প্রভাব কোন দিকে আছে? এইখানে দেখা যাচ্ছে, সুস্পষ্টত দেখা যাচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট, আর নির্মাণ করা হয়েছে এটা দিয়ে বোঝাচ্ছে কাকে নির্মাণ করা হয়েছে? সাবজেক্টকে নির্মাণ করা হয়েছে। তার মানে এটা কি করতে হবে? প্যাসিভ করতে হবে। সো আশা করি আমি আপনাকে প্যাসিভের যে সেন্সটা সেটা বুঝাতে পেরেছি। বিমল পল ভাই বলেছেন দি হাউস ওয়াজ বিল্ড ইন 1815, এটা হচ্ছে প্যাসিভ। তার মানে আমি আজকের ক্লাসে আপনাদেরকে একটা বিষয় বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে কি, কেন আমরা প্যাসিভ করি, প্যাসিভ কেন আমরা প্যাসিভ সেন্সের স্ট্রাকচার বা ফরম্যাট ব্যবহার করব যদি ইনট্রানজিটিভ ফরম্যাটটা না থাকে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা যদি ইনট্রানজিটিভ ফরম্যাট থাকতো তাহলে ইনট্রানজিটিভই করতে পারতেন, কিন্তু নাই বলেই কি করতেছি আমরা, প্যাসিভ করে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা। এবং আরেকটা বিষয় আমরা পড়েছি সেটা হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইটের সেন্স। তো আজকের ক্লাসে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইটের ব্যাপারটা আলোচনা করেছি। আশা করি আপনি ফাইনাইট সেন্সের যে স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করেছি, ফাইনাইট সেন্সের স্ট্রাকচারগুলো কারা? ফাইনাইট সেন্সের স্ট্রাকচারগুলো হচ্ছে টেন্স, প্রথম হচ্ছে টেন্সে পড়বে, টেন্সের 12টা প্যাসিভ এবং মডেল ভার্ব প্লাস ভার্ব বেস ফর্ম, এগুলো হচ্ছে ফাইনাইটের স্ট্রাকচার। ঠিক আছে, আমরা পরের দিন নন ফাইনাইটে চলে যাব, তবে তার আগে ফাইনাইটের আরও কিছু জিনিস আছে যেগুলো আছে সেগুলো আমরা একের ই ক্লাসে ক্লিয়ার করে নিব। ঠিক আছে, মাঝখানে একের ই ক্লাস করে এগুলো ক্লিয়ার করে তারপর আমরা নন ফাইনাইটে চলে যাব। ঠিক আছে, নন ফাইনাইট শুরু হবে কোথা থেকে? একের এফ থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, নন ফাইনাইট আরও বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত ক্লাস করবেন। ঠিক আছে।